শীত তো প্রায় শেষের মুখে, কিছুদিন পর সরস্বতী পুজো, শীতও শেষ হতে চললো। তো কিছু জিনিস খেয়াল করলাম যে মানুষের ইদানিং একটা ঝোঁক হয়েছে, সেটা হলো অফবিট ডেস্টিনেশনে ঘোরাঘুরি। সেটা অফবিট পুরুলিয়া হোক, অফবিট বাঁকুড়া হোক, অথবা অফবিট নর্থ বেঙ্গল। তো সেদিক দিয়ে দেখলাম আমাদের শান্তিনিকেতনও পিছিয়ে নেই। কারণ কি, কিছু গ্রুপে এবং কিছু মানুষ পার্সোনালি অফবিট শান্তিনিকেতনের খোঁজ করছে। সেই জন্য ভাবলাম যে যদি আমাদের এই শান্তিনিকেতনের সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে এবং সেখানকার যে ঐতিহাসিক গুরুত্ব এবং সেখানকার যে পুরো মন্দিরগুলো, সেগুলোকে যদি ঘুরে দেখা যায় এবং তোমাদের সাথে ভাগ করে নেওয়া যায়, তাহলে কেমন হয়। সেই জন্য ঠিক করলাম যে বোলপুরের আশেপাশে যে অফবিট গ্রামগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখব। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হলো আমি তো সবসময় বলতে থাকি যে ঘুরতে থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকার জন্য সাইকেলিংও একটা অপরিহার্য। এতে একটা স্বাস্থ্য সচেতনতার বার্তা তো মানুষের কাছে পৌঁছাবে, একটা পরিবেশ বান্ধব যান, তো সেগুলো আলাদা জিনিস। কিন্তু আরও ব্যাপার যেটা আসল মোদ্দা কথা, যেটা আমার কাছে বাইক নেই, তো সেই জন্য সাইকেলে। তো যাই হোক, তো আজকে ডেস্টিনেশন আমাদের ঠিক করে ফেলেছিলাম আমরা, সেটা হচ্ছে ইটন্ডা বা ইতন্ডা। এই ইতন্ডা হচ্ছে বোলপুর থেকে 15 থেকে 20 কিলোমিটার মতো। কোথাও যেতে হলে প্রথম যে জিনিসটা মাথায় আসে, সেখানে কেন যাব, কি আছে সেখানে, তো অবশ্যই কিছু থাকবে তবে না যাব। সেই জন্য জানতে হলে তো প্রথমে গ্রামে পৌঁছাতে হবে। তো গুটি গুটি পায়ে আমি গ্রামের দিকে এগিয়ে যাব এবং দেখব সেখানে কি আছে এবং জানবো সেখানকার ঐতিহাসিক গুরুত্ব কতটা, এবং সেখানকার যে মন্দিরগুলো রয়েছে বা সেখানকার যে স্থাপত্যগুলো রয়েছে সেগুলো কত বছরের পুরনো। এছাড়াও আরও গ্রামের সাথে জড়িত বিভিন্ন ইতিহাস, বিভিন্ন কাহিনী, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। তো চলো ভিডিওর সাথে তোমরাও আমার সাথে চলো। এখানে বলে রাখি, এই যে ইতন্ডা, এটি বীরভূম জেলার একটি প্রত্যন্ত একটি গ্রাম। এই যে নামটা, এটা মনে করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের অপভ্রংশ থেকে এসছে ইতন্ডা বা ইটন্ডা। তো চলো। এতক্ষণে হরেকজনের মাথায় হরেক রকমের প্রশ্ন ঘোরাঘুরি করতে লেগেছে যে আমি তো যাব বাইরের থেকে, যাদের নিজস্ব পরিবহন আছে, যেমন বাইক হতে পারে, স্কুটি হতে পারে, 4 চাকা হতে পারে, অথবা টোটো, তারা কি করে যাবেন। তারা বোলপুর থেকে বেরোনোর সময় প্রথমে গুগল ম্যাপটি অন করবেন, দেখবেন 20 কিলোমিটারের আশেপাশে দেখাচ্ছে। আপনাকে বোলপুর থেকে মুলুক আরতি মোড় পর্যন্ত যেতে হবে, সেখান থেকে পালিতপুর রোড ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে। কিছুটা এগোনোর পরই আপনার চোখে পড়বে ভারত সেবাশ্রমের গেট। কিন্তু আপনি যেমন যাচ্ছিলেন সোজা রাস্তায় তেমনই যাবেন। এখানে জেনে রাখা ভালো, বোলপুর ঘোরাঘুরির ক্ষেত্রে এই ভারত সেবাশ্রম হতে পারে আপনার জন্য কম বাজেটে থাকার আদর্শ জায়গা। আবার ফিরে আসি রাস্তায়। 5 কিলোমিটার মতন এগোলে আপনার ডান দিকে চোখে পড়বে নিমতলা বাস স্ট্যান্ড। সেই ডান দিক ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে। তারপর পুরো সোজা গিয়ে যে গ্রামটি ধাক্কা মারবেন সেটি ইটন্ডা। যারা বাসে করে যেতে চান তাদের জন্য বলি, বোলপুর বাস স্ট্যান্ড থেকে কিছু সময় পর পর বাহিরি 500 লাইনের বাস ছাড়ে। আপনাকে উঠে পড়তে হবে তারই যে কোনো একটা বাসে। এরপর কন্ট্রাক্টর দাদাকে বলে দিলেই আপনাকে সোজা সেই গ্রামের মুখেই নামিয়ে দেবে। এগুলো কি তোমার পোষ্য? ও, কোথায় গেছিলে এদের নিয়ে? বাড়ি যাব। ও, বাড়ি যাব। আসলে গেছিলে কোথায়? ছোট মেয়ে বাড়ি। ও আচ্ছা আচ্ছা। পথে বেরোলেই এত মানুষের সংস্পর্শে আসি, এত মানুষের সাথে পরিচয় ঘটে যে সেই নেশায় আমাকে বারবার টেনে নিয়ে যায় পথে। ফলক দেখে বুঝলাম ইতন্ডা চলে এসেছি। এরপর আমরা গ্রামে প্রবেশ করলাম। প্রবেশের পরেই প্রথমেই যেটা চোখে পড়ল সেটি হলো পঞ্চরত্ন মন্দির ও একটি রেখা দেউলের ছোট্ট সংস্করণ। ঠিক তার পাশেই ছোট্ট একটি ঘর। ঠিক করে খেয়াল না করলে ওটাকে ছাগল অথবা হাঁসের ঘর বলে ভুল হতো, কিন্তু দেখলাম ওটির ভেতরে রয়েছে একটি ছোট্ট শিবলিঙ্গ। এই সকল মন্দিরগুলোর অবস্থা খুবই করুণ। কেন জানি না একবারের জন্য হলো মনটা খারাপ করে উঠল। একটা রাগ, একটা চিন্তা খিটখিট করতে থাকলো মনের ভেতরে। এই সকল ইতিহাস একদিন ইতিহাস হয়ে যাবে আমাদের বর্তমানের অবহেলার জন্য, কিন্তু করার ক্ষমতা তো কিছুই নেই। তাই এগিয়ে গেলাম সামনের দিকে। দুপা এগোতেই বাঁ দিকে চোখে পড়ল এক ভগ্নপ্রাচীন দোতলা বাড়ি। হুটপাট তো কারোর বাড়িতে ঢোকা যায় না, তাই পাশের বাড়িতে ঠকঠক করতেই এক কাকিমা বেরিয়ে এলেন। তিনি এই বাড়ির বৌমা। তার কাছে শুনলাম কিছু গল্প। পূর্বপুরুষরা তৈরি করেছেন, ওনার নাম হচ্ছেন রাসানন্দ সাধু। হ্যাঁ, আমরা তারই পরিবারেরই সব উত্তরসূরি। হ্যাঁ, আমাদের হচ্ছে সাধু পরিবার। আচ্ছা আন্টি বলছি, এটা বৃন্দাবন গিয়েছিল বেড়াতে। আচ্ছা, সেই বৃন্দাবনের স্ট্রাকচার দেখে তারা এইভাবে তৈরি করে। এখনো কি পুজো হয়? হ্যাঁ, নিত্য সেবা হয়। আচ্ছা আচ্ছা, কি আছে? গোপাল না, এটা শ্রীধর। নারায়ণ। আচ্ছা, নারায়ণ। হ্যাঁ, আচ্ছা। এবার নিত্য সেবাও হয়। আপনার কি বলবো, বৈশাখ মাসে যে ঝাড়াপালা বলে ঠান্ডা ভোগ, সেটাও হয়। আচ্ছা, প্রত্যেকদিন শীতল হয়। কি বলে, ওই যে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখের সংক্রান্তি পর্যন্ত
ঘন্টা বাজে আরতি হয়। প্রত্যেক দিন? না, আচ্ছা আচ্ছা, চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ বৈশাখ সংক্রান্তি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরতি হয়। তারপর আপনার জন্মাষ্টমী পুজোটা হয়। এমনি বিশেষ পুজোর দিন কি আছে? বিশেষ পুজো বলে এটা হয় না, এটা ঘরোয়া মন্দির তো। আচ্ছা আচ্ছা। বিশেষ পুজো বলে কিছু হয় না। দুর্গাপুজো হয় নাকি আপনাদের? এটা কুলদেবতা। হ্যাঁ, আপনাদের দুর্গাপুজো হয় নাকি? না, আমাদের যে মহাদেব আছে, আচ্ছা, মহাদেব। হ্যাঁ, ওটা হোম হয়। হ্যাঁ, মহাদেবটারও হোম হয়। যেমন যেটা যা ওঠে সেটা হয়, এবার কিছু ধুমধাম বলে কিছু নাই। এই বাড়ি তৈরি করেন রাসানন্দ সাধু। তার নাম আমরা আগেই দেখেছি পঞ্চরত্ন শিব মন্দিরের মাথায়। এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মানুষের উৎপাত কম, তাই কিছু পায়রা তাদের আস্তানা বেঁধেছে সেখানে। টেরাকোটার কাজগুলো প্রায় চোখে না পড়ারই সমান। দেওয়ালের চুনসুরকিও খসে পড়ছে ধীরে ধীরে। ওপরের অবস্থা তো আরও করুন, পা দেবার জায়গাটুকুও বেঁচে নেই। আমি উপরে যাওয়ার কথা বলতেই বলল, 1 বছর আগে এলে নির্ভয়ে ওপরে যেতে বলতে পারতাম বাবা, এখন তো আমরা নিজেরাই ভয় পাই ওপরে উঠতে। এরপর নিচের 2 দরজার ওপর কাজগুলো চোখে পড়তেই দেখলাম সেগুলো এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এই কাজগুলোকে কি বলে তা আমার জানা নেই। এই গ্রামের অনেক মানুষের মুখেই এই গ্রামের নীল চাষের কথা সম্পর্কে শুনলাম। এই গ্রাম নাকি একসময় নীল চাষের জন্য বিখ্যাত ছিল। এখনও নাকি জমির আলে আলে 2-4টে নীল গাছ দেখা মেলে। এই গ্রামে একটি নীলকুঠি ছিল, যেটি এখন ভেঙে ফ্লোট শেল্টার হয়েছে। এরপর আমরা সেই মানুষগুলোর থেকে বিদায় নিয়ে এগিয়ে গেলাম হরকা কালী মন্দিরের দিকে, যার আসল নাম হাড়কাটা কালী মন্দির। আজ থেকে প্রায় 250 বছর আগে এখানে হাড়কাটা ডাকাত দলের আস্তানা ছিল। শোনা যায় তারা নাকি সব সাধনা করতেন। এই মন্দিরটি তাদেরই তৈরি 1844 সালে। পরবর্তীকালে জালাল খান নামে এক পাঠান সেনাপতি এই ডাকাতদের দমন করেন। এছাড়াও আরও এক অদ্ভুত ঘটনার কথাও শোনা যায়। তা হলো, ব্রিটিশ আমলে মন্দির চত্বর থেকে সন্ধ্যার পর 12 বছরের এক কন্যা হঠাৎ নিখোঁজ হন। সারা রাত খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলে না। পরদিন সকালে সেই কিশোরীর রক্তমাখা শাড়ির টুকরো মন্দির গর্ভে মায়ের মুখে পাওয়া যায়। এরপর মায়ের কাছে প্রার্থনা জানিয়ে সেই কন্যাকে নাকি আবার ফেরত পান তার পরিবার। এরপর থেকে সন্ধ্যার পর মন্দির সংলগ্ন স্থান এড়িয়ে চলত গ্রামবাসী। আজ এই গ্রামে বিশেষ পুজোর দিন। রটন্তি আমাবস্যাতে ধুমধামের সাথে পুজো হয়। আগের বছরের মাকে বিসর্জন দিয়ে নতুন মূর্তি স্থাপন করা হয়। সকল তথ্য গ্রামবাসীর মুখে শোনা ও বেশ কিছু খবরের কাগজ থেকে সংগ্রহ করা। লাল ধুলোমাখা পথ দিয়ে এগিয়ে চললাম আমরা আরও এক রত্ন দর্শনে। থুড়ি রত্ন নয়, মন্দির। তবে রত্নের থেকে কোনো অংশে কম মনে হচ্ছে না আমার এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো। কিছুটা এগোতেই চোখে পড়ল বিরাট এক পাকুড় গাছ, আর তার ঠিক পাশে একটি পুকুর। দেখে মনে হচ্ছে এই পাকুড় গাছটি যেন প্রাচীন, আর এই মন্দিরটা সদ্য বানানো হয়েছে গাছের গোড়া কেটে। একটি পাকুড় গাছ, এবং পাকুড় গাছটি গোটা মন্দিরটিকে দখল করে নিয়েছে। এবং এই মন্দিরটিকে বলা হয় কেশবাই চণ্ডীতলা। আগে মন্দিরটা ঘুরে নিই, তারপরে ঘোরার সাথে সাথে মন্দিরের ইতিহাস, মন্দিরের গল্প তোমাদেরও বলবো। চলো। চুল হয় না, নাই হয়, মাথায় তো নাই। তারা এখানে মানত করে মাটি দিয়ে মাথায় দিলে পরে তাদের চুল হয়, এইটুকু শুনেছি। আর এর পুজোটা এবার ধরো তুমি যদি মানত করো কিছু মনে মনে, নিশ্চয় অনেকে দেখি পুজো করে যায়, মানদের কিছু দিয়ে যায়, অনেকে আবার থালা ভর্তি করেও পুজো দেয়, এইটাই দেখেছি। তবে এখানে মাঝিদেরও আবার এই পাঁঠা বলি করে, ছাগল বলি করে, ওদের মাঠ পুজো হয়, সেখানে আবার পিকনিক করে, এগুলো কিছু কিছু দেখেছি। তবে এটা মুঘলের আমলে, ইটগুলো দেখবে ছোটো ছোটো, ভালো করে দেখো, ইটগুলো মুঘলের আমলে ওরা বলে, আমি জানি না কতটা কি, এটুকু পর্যন্ত আমি জানি, এর বেশি আর জানি না। আমি আজ 21 বছর হতে চললো এখানে মানে মাস্টারি করছি। আচ্ছা, এইটুকুই আমার জানা, আর কিছু না। এটাকে কি বলা হয়? কেশবাই চণ্ডীতলা। আচ্ছা আচ্ছা। আর এটাকে কি সতীপীঠ বলে না বলে না? শুনছি নাকি সতীপীঠ বলে, যেহেতু ওনার কেস পড়েছিল। আচ্ছা, এইটুকুই শুনেছি। আমাদের কিন্তু সব শোনা কথা, এখানে 5 জনের মুখে, আমরা এই পুরীতে মুখে এইসব শুনে শুনে আমরা জানা। গ্রামের অনেক মানুষের কাছেই শুনলাম পুরাণ কথিত আছে যে সতীর কেশ এই স্থানে এসে পড়ায় এই স্থানের নাম হয় কেশবাই চণ্ডীতলা। গ্রামের মানুষেরা এটিকে সতীপীঠ হিসাবে বললেও 51 সতীপীঠের মধ্যে এই ইটন্ডা গ্রামের কোনো উল্লেখ নেই। এরপর মাথা নিচু করে মন্দিরের ভেতর ঢুকতেই দেখলাম সিঁদুর মাখা মূর্তি। কিন্তু দুঃখের বিষয়, মূর্তিটা নাকি নকল। 16 শতকে কালো পাহাড় আক্রমণে মন্দিরের প্রাচীন অষ্টধাতুর মূর্তি নাকি ক্ষতিগ্রস্ত হয়। এরপরেও আবার 18 শতকে বর্গী আক্রমণ ঘটে। সবথেকে দুঃখের বিষয়,
বেশ কিছু বছর আগে নাকি মন্দিরের আসল বিগ্রহটি চুরি হয়ে যায়। যেটা বর্তমানে রয়েছে সেটি একটি নকল মূর্তি। আজ এই পর্যন্তই। কিছুটা প্রাপ্তি, কিছুটা দুঃখ, কিছুটা গর্ব বলা চলে ইত্যাদি নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা হব। ওই যে আগেই বলেছিলাম, আজকের ইতিহাস আবারও ইতিহাস হয়ে যাবে আমাদের বর্তমানের অবহেলার জন্য। কিন্তু ওই যে আমরা খুবই নগণ্য, করার ক্ষমতা আমাদের কিছুই নেই, শুধু আফসোস করা ছাড়া। যতটা আমার জ্ঞানের পরিধি ছিল সবটাই ভাগ করে নিলাম আপনাদের সাথে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। এমনই কিছু অফবিট ডেস্টিনেশন আমরা আবারও ঘুরব আমাদের 2 চাকায় ভর করে। আজকে আমার যাত্রার সঙ্গী ছিল আশিক, তার বাড়ি গুসকরা। তার সাথে আমার কিন্তু পরিচয় এই সাইকেল নিয়ে ঘোরাঘুরির সূত্রেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন আর প্যাডেল ট্রেকিংয়ের সাথে থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে নিতে ভুলবেন না বন্ধুদের সাথে। আর পারলে আপনিও একদিন ঘুরে আসুন না, খুবই পরিচিত, খুবই কাছের এই গ্রাম ইতন্ডা থেকে। দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ।